আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। আরো শক্তিশালী হচ্ছে পাকিস্তান, বাড়াচ্ছে পরমাণু অস্ত্র ভান্ডার। জানিয়ে দিব যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল। আরো জানিয়ে দিব আল আকসায় ইহুদিদের প্রবেশ নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা। এবং আরো জানিয়ে দিব গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে নেতানিয়াহু, বলছে রিপোর্ট। এদিকে ইউক্রেনে এক রাতেই ৩৫৫ ড্রোন হামলা রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব গাজায় খাবারের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে ক্ষুধার্ত শিশুরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আরো শক্তিশালী হচ্ছে পাকিস্তান, বাড়াচ্ছে পরমাণু অস্ত্র ভান্ডার। দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশে ভারত ও পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র ভান্ডার। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় দুই দেশ, তখন থেকেই সামরিক ঘাটতি নতুন করে ভাবনা শুরু করে পাকিস্তান। এবার জানা গেল পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে দেশ দুটি। চলতি বছরে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে ১৪০টি থেকে ১৫০টি পরমাণু অস্ত্র, যা সংখ্যার বিচারে ভারতের চেয়ে অনেক বেশি। তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন ও বহু আগেই যুক্ত হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুসারে পাকিস্তান বিশ্বের শীর্ষ 15টি সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান পেয়েছে। ২০২৫ সালে বার্ষিক জিএফপি পর্যালোচনা বিবেচিত ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তান ১২তম স্থানে রয়েছে। সম্প্রতি জানা গেল পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আরো আধুনিকরণ করছে, এবং শুধু যে পরমাণু অস্ত্রকেই উন্নত করছে তা নয়, বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা জোরদার করছে। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই এর প্রকাশিত এ তথ্যের মাধ্যমে জানা যায় পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকরণ করছে। এই সংস্থাটির বরাদ দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবের হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে গেছে। সোমবার ২৬ মে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রকাশিত পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকফের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব হামাস রাজি হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ৭০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস পর্যায়ক্রমে ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে এবং ইসরায়েলের আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। সূত্রটি আরো জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে একই সঙ্গে ইসরায়েলি কারাগার থেকে দীর্ঘদিন ধরে বন্দী থাকা অসংখ্য ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই যুদ্ধবিরতির সময় শর্তহীনভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি থাকবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের এই চুক্তি গ্যারান্টি দিচ্ছে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবেন। তার দূত উইটকফের যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছে এবং এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় রয়েছেন। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় যখন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় নেতানিয়াহু সরকার এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তারা একে ভিন্নধর্মী যুদ্ধবিরতি চায়, যাতে প্রাথমিকভাবে জীবিত এবং মৃত অর্ধেক জিম্মি প্রায় মুক্তিভাগ এবং পরবর্তী আলোচনায় স্থায়ী শান্তির রূপরেখা নির্ধারিত হবে। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইসরায়েলি স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ে চুক্তি চায়, তবে আমার মতে বর্তমানে প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। হামাসের ইতিবাচক মনোভাব সত্ত্বেও ইসরায়েলের অনীহা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে আপাতত বাধাগ্রস্ত করবে। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এখনো চলছে, আর আন্তর্জাতিক মহল এর যুদ্ধের একটি মানবিক বিরতি চাই।
আল আকসায় নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তার এই নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসা নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার ২৬ মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইতামার বেন গাভির বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সিজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি কথা বলেন। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এই মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েলের এই মসজিদটি দখলের পর জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি স্থিতি অবস্থা বা চুক্তি রয়েছে। ১৯৬৭ সাল থেকে এই চুক্তিটি কার্যকর হয়েছে, তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান। বেন গাভির বলেন, অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করছে। এটা দেখে আনন্দ হচ্ছে। আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্ট প্রার্থনা করা সম্ভব হচ্ছে। এদিন হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকায় মিছিলে অংশ নেন। মিছিলের আগে ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, দুপুরের পরে যারা দোকানে খোলা রেখেছিল তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধ্য হয়েছে দোকান বন্ধ করতে। ইসরায়েল ১৯৬৭ সালে যুদ্ধে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ ওল্ড সিটি দখল করে নেয়। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর এবং গাজা সহ ভবিষ্যতে ফিলিস্তিনিদের রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করেন। গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে নেতানিয়াহু, বলছে রিপোর্ট। গাজায় অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করছে। রোববার ২৬ মে মার্কিন পেট্রোল অ্যাক্সিওস এর তথ্য জানিয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরে হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতানিয়াহু অভূতপূর্ণ আন্তর্জাতিক বৈধতা ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সমর্থন ধীরে ধীরে কমতে থাকে। আর এখন পরিস্থিতি কূটনৈতিক সুনামিতে এসে দাঁড়িয়েছে। অ্যাক্সিস উল্লেখ করছে, গত মার্চ মাসে যুদ্ধবিরতি বাতিল করে গাজায় খাদ্য, পানি ও ঔষধ সরবরাহ বন্ধ করে দেওয়ার পর নেতানিয়াহু গত ২ মাসে ইউরোপ, আমেরিকার বাইরে অনেক বন্ধুকে হারিয়েছে। এই মাসের শুরুতে চাপ তীব্রভাবে বৃদ্ধি পায় যখন নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হওয়ার পরিবর্তে গাজা পূর্ণ দখল এবং খালি করার জন্য একটি অভিযান শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানিয়াহুকে ইঙ্গিত দিয়েছে তার উচিত যুদ্ধ বন্ধ করে সাহায্যের অনুমতি দেওয়া। যদিও ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রে তার উদ্বেগ গোপন রেখেছে, তবে বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে কথা বলছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার গত ১৯ মে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলছেন, নেতানিয়াহু সরকার যখনই এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন আমরা চুপ থাকব না। যদি ইসরায়েল নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আমরা প্রতিক্রিয়ায় আরো দৃঢ় পদক্ষেপ নেব। এরপর নেতানিয়াহু ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও বিবৃতি দেন। সেখানে তিনি ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে হামাসের ইচ্ছামতে কাজ করার ভিত্তিহীন অভিযোগ আনেন। নেতানিয়াহু বলেন, আমি প্রেসিডেন্ট ম্যাক্রোর, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারী আপনাকে ধন্যবাদ জানাই, তখন আপনি ন্যায় বিচারের ভুল দিকে থাকেন, আপনি মানবতার ভুল দিকে থাকেন এবং আপনি ইতিহাসের ভুল দিকে থাকেন। ইউক্রেনে এক রাতেই ৩৫৫ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনে এক রাতে ৩৫৫টি ড্রোন নিক্ষেপ করছে রাশিয়া। ২০২২ সালে ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এটি রুশ বাহিনীর সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলাটি চালানো হয় এমন এক দিনে যার আগের দিন রুশ হামলায় নিহত হয় কমপক্ষে ১৩ জন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেন, যা ছিল কেমলিনের বিরুদ্ধে তার বিরল এক প্রকাশ সমালোচনা। ওই সময় রাশিয়া ইউক্রেনে ব্যাপক বোমা হামলা চালাচ্ছিল এবং একই সময় চলছিল বৃহত্তম বন্দী বিনিময় কার্যক্রম। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ৩৫০টি শাহেদ ড্রোন সহ ৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এর মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিকর ডিকড ড্রোন। বিমান বাহিনী মুখপাত্র ইউরি ইগনাত বিষয়টিকে নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। সোমবারে এই ড্রোন হামলার আগে কিয়েভ পুরো সপ্তাহকে সন্ত্রাসের সপ্তাহান্ত হিসেবে উল্লেখ করছে। সর্বশেষ হামলার রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর না থাকলেও গত ২৪ ঘন্টায় রুশ গোলাবর্ষণে উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক বেসামরিক পুরুষ নিহত হন। গত কয়েক
কয়েক মাস ধরে এই অঞ্চলটিতে রাশিয়ার অব্যাহত হামলা চলছে। রাজধানী কিয়েভের 6 ঘন্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে থেকে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে রুশ ড্রোন হামলায় 18টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চল ওডিশা অঞ্চলে প্রধান জানিয়েছে সেখানে এক 14 বছর বয়সী কিশোর আহত হয়েছে। সূত্র ওয়াশিংটন পোস্ট। গাজায় খাবারের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে ক্ষুধার্ত শিশুরাম। ইসরায়েলের নির্বিচারে হামলার পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের অভাব। এর বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। দিনের পর দিন অনাহারে অর্ধহারে থাকতে হচ্ছে তাদের। একটু খাবারের খোঁজে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে বলে জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মানবিক পরিচালক র্যাচেল কামিসং বলেন, প্রতিদিন আমি দেখি খাবারের খোঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা। একটু পানির জন্য বোতল নিয়ে ছুটছে তারা। মায়েরা আমাদের বলছে কিভাবে তারা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে। সন্তানেরা অসুস্থ হয়ে পড়বে জেনেও কিভাবে তারা তাদের ক্ষুধার্ত মেটাতে নোংরা পানির সঙ্গে ঘাস পাতা মিশিয়ে খাচ্ছে। গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে খাবার পানি সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এই কারণে সেখানে খাবারের তীব্র সংকট দেখা দেয়। গত 11 সপ্তাহ অবরোধের পর সম্প্রতি সীমিত আকারের খাবার প্রবেশ করতে দেওয়া হলেও তা ঠিকমতো হাতে পাচ্ছে না গাজাবাসী। খাবারের অভাবে উপত্যকাটিতে অনেক ত্রাণ সরবরাহ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজায় প্রতিদিন অন্তত 500 ট্রাক করে ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে রোববার ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী সেদিন পর্যন্ত উপত্যকাটিতে 160 ট্রাক ত্রাণ প্রবেশ করছে। এসব ট্রাকের কয়েকটি লুট হয়েছে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। তারা বলছে মানুষের ক্ষুধার নিঃসরণে ইসরায়েলকে আরো দ্রুত ও বেশি পরিমাণের গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে। ইসরায়েলের হামলা শুরুর আগে গাজায় কেবল বাইরের ত্রাণের উপর নির্ভর ছিল না, সেখানকার বাসিন্দারা চাষাবাদও করতেন। জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্র ও খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী গত মাস পর্যন্ত গাজায় 15,053 হেক্টর কৃষি জমির মধ্যে 12,537 হেক্টরে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মোট কৃষি জমির 80%-র বেশি। এমন পরিস্থিতিতে সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র্যাচেল কামিংস আল জাজিরাকে বলেন, গাজা